আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষের কাছে টাকা আসে কিন্তু কিছুতেই জমে না। মাসের শুরুতে হাতে টাকা থাকে আর মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যায়। কেউ যতই উপার্জন করুক তার হাতে যেন টাকা টেকে না। অন্যদিকে কেউ তুলনামূলক কম উপার্জন করেও ধীরে ধীরে সম্পদ তৈরি করে ফেলে। এর কারণ কি শুধু ভাগ্য? চাণক্য নীতির শিক্ষা বলছে অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখার বুদ্ধিও থাকতে হয়। আর বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় বাড়ির পরিবেশ এবং কিছু নির্দিষ্ট অভ্যাস মানুষের সমৃদ্ধির মানসিকতা ও পরিবেশকে প্রভাবিত করতে পারে। তাই আজকের ভিডিওটিতে জানবো এমন 3টি কাজের কথা যেগুলো নিয়মিত করলে আপনার অর্থ ব্যবস্থাপনা আরও ভালো হতে পারে এবং অর্থ জমার সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, শুধু বাস্তু মেনে চললেই টাকা আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। টাকা আসে পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত, সঞ্চয় এবং পরিকল্পনার মাধ্যমে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাড়ির প্রবেশপথ পরিষ্কার ও গোছানো রাখুন। বাস্তুশাস্ত্রে বাড়ির প্রবেশপথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ বাড়ির প্রধান দরজাই হলো সেই দরজা যেখান দিয়ে বাইরের পৃথিবী থেকে মানুষ, পরিবেশ এবং প্রতিদিনের নানা ধরনের শক্তি আপনার ঘরে প্রবেশ করে। তাই অনেকেই বিশ্বাস করেন বাড়ির প্রবেশপথ যদি সবসময় পরিষ্কার, সুন্দর এবং গোছানো থাকে তাহলে বাড়ির পরিবেশও ইতিবাচক থাকে। আপনি একটু খেয়াল করে দেখুন, অনেক বাড়ির মূল দরজার সামনে জুতো চটি এলোমেলোভাবে পড়ে থাকে। কোথাও পুরনো বাক্স পড়ে আছে, কোথাও ভাঙা বালতি, কোথাও আবর্জনা, আবার কোথাও এমন কিছু জিনিস পড়ে থাকে যেগুলোর কোনো ব্যবহারই নেই। দিনের পর দিন এসব জিনিস সেখানেই পড়ে থাকে। আমরা অনেক সময় এগুলোকে খুব সাধারণ বিষয় বলে এড়িয়ে যাই, কিন্তু একটা বাড়ির প্রথম পরিচয় তৈরি হয় তার প্রবেশপথ থেকেই। আপনি যখন কারো বাড়িতে প্রবেশ করেন তখন প্রথমেই আপনার চোখ পড়ে বাড়ির দরজা এবং আশপাশের পরিবেশ। তাই বাড়ির মূল দরজার সামনে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। জুতো চটি রাখার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করুন। দরজার আশপাশে ময়লা ও আবর্জনা জমতে দেবেন না। ভাঙা বা নষ্ট জিনিস যদি দীর্ঘদিন ব্যবহার না করেন তাহলে সেগুলো সরিয়ে ফেলুন। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় মাত্র কয়েক মিনিট সময় নিয়ে বাড়ির প্রবেশপথটা পরিষ্কার করে রাখুন। এতে শুধু বাস্তুশাস্ত্রের বিশ্বাসই নয়, আপনার নিজের মনেও একটা ভালো প্রভাব পড়তে পারে। কারণ আপনি যখন সকালে ঘুম থেকে উঠে একটা পরিষ্কার এবং গোছানো পরিবেশ দেখেন তখন দিনের শুরুটাই অনেক বেশি সুন্দর হয়। আর এখানেই চাণক্য নীতির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখা যায়। জীবনে বড় পরিবর্তন আনার আগে ছোট ছোট বিষয়কে নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। যে ব্যক্তি ঘর গোছাতে পারে না, নিজের খরচের হিসাব রাখতে পারে না, নিজের প্রয়োজন আর অপ্রয়োজনের মধ্যে পার্থক্য করতে পারে না, তার জন্য অর্থ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। কারণ অগোছালো জীবন অনেক সময় অগোছালো সিদ্ধান্তের জন্ম দেয়। আজ আপনি হয়তো দরকার নেই এমন একটা জিনিস কিনলেন, কাল বন্ধুর কথায় অপ্রয়োজনীয় খরচ করলেন, পরশু কোনো হিসাব ছাড়াই টাকা খরচ করলেন। মাসের শেষে যখন হিসাব করবেন তখন দেখবেন টাকা কোথায় গেল সেটাও বুঝতে পারছেন না। তাই বাড়ির প্রবেশপথ গোছানোর পাশাপাশি নিজের আর্থিক জীবনটাকেও গোছাতে শুরু করুন। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করুন, আজ আমি যে টাকাটা খরচ করছি সেটা সত্যিই আমার প্রয়োজন নাকি শুধু আমার ইচ্ছা? এই ছোট্ট প্রশ্নটাই আপনার অনেক অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারে। তাই মনে রাখবেন, পরিষ্কার বাড়ি শুধু দেখতে সুন্দর নয়, গোছালো জীবন তৈরি করার অভ্যাসও তৈরি করে। আজ থেকেই বাড়ির মূল দরজার সামনে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিন, প্রবেশপথ পরিষ্কার রাখুন, ঘর গোছান এবং একই সঙ্গে নিজের আয় ব্যয়ের হিসাবও গোছাতে শুরু করুন। কারণ অর্থের উন্নতি শুধু বেশি উপার্জন করার মাধ্যমে হয় না, কতটা টাকা ধরে রাখতে পারছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 2, টাকা আসার আগে খরচের পরিকল্পনা করুন। এবার আসি দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিতে। টাকা হাতে আসার আগেই ঠিক করুন টাকা কোথায় কোথায় খরচ করবেন। শুনতে খুব সাধারণ মনে হলেও এই ছোট্ট অভ্যাসটাই একজন মানুষের আর্থিক জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন অনেক মানুষ মাসের শুরুতে বেতন পাওয়ার পর খুব খুশি হয়ে যায়, মনে হয় এ মাসে তো হাতে অনেক টাকা আছে। তারপর শুরু হয় একের পর এক খরচ, কখনো বাইরে খাওয়া, কখনো অপ্রয়োজনীয় কেনাকাটা, কখনো অনলাইন শপিং, কখনো বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, আবার কখনো এমন একটা জিনিস কেনা হয় যেটা আসলে না কিনলেও চলতো। মাসের মাঝামাঝি এসে দেখা যায় হাতে থাকা টাকাটার একটা বড় অংশ শেষ। আর মাসের শেষ দিকে যখন বাড়ির প্রয়োজনীয় খরচ সামনে আসে তখন শুরু হয় চিন্তা, টাকাগুলো কোথায় গেল? আসলে টাকা হারিয়ে যায়নি, টাকা খরচ হয়েছে, কিন্তু পরিকল্পনা ছাড়া খরচ হয়েছে। আর এখানেই সবচেয়ে বড় ভুল হয়। অনেক মানুষ মনে করে
আগে সব প্রয়োজন মিটিয়ে খরচ করি, তারপর মাসের শেষে যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে সেটা জমিয়ে রাখবো। কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় মাসের শেষে আর টাকা বেঁচে থাকে না, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। আজ একটা জিনিস দরকার মনে হবে, কাল আরেকটা জিনিস ভালো লাগবে, একটা খরচের পর আরেকটা খরচ আসতেই থাকবে। তাই সঞ্চয় করতে চাইলে মাসের শেষে টাকা বাঁচার অপেক্ষা করলে চলবে না, বরং টাকা হাতে আসার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের টাকা আলাদা করে রাখতে হবে। ধরুন আপনার মাসিক আয় 30,000 টাকা, টাকা হাতে পাওয়ার পর পুরো 30,000 টাকা নিজের খরচের টাকা হিসাবে দেখবেন না। আপনার পরিস্থিতি অনুযায়ী 5%, 10% অথবা যতটা সম্ভব একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আগেই সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন। ধরুন আপনি 10% সঞ্চয় করলেন, তাহলে 30,000 টাকার মধ্যে 3,000 টাকা প্রথমেই আলাদা হয়ে গেল। এখন আপনার হাতে থাকলো 27,000 টাকা। এই 27,000 টাকার মধ্যে দিয়েই বাড়ির খরচ, খাবার, যাতায়াত, বিল এবং অন্যান্য প্রয়োজনীয় খরচের পরিকল্পনা করুন। তাহলে অন্তত মাসের শেষে এই আফসোসটা করতে হবে না, যদি কিছু টাকা বাঁচাতে পারতাম। কারণ আপনি মাসের শুরুতেই নিজের ভবিষ্যতের জন্য টাকা রেখে দিয়েছিলেন। চাণক্য নীতির ভাবনায় সম্পদকে অবহেলা করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যে টাকা উপার্জন করছেন তার প্রতিটি টাকার একটা মূল্য আছে। আপনি যদি ছোট ছোট টাকার হিসাব না রাখেন তাহলে বড় অর্থও একদিন আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। অনেকেই ভাবে আমি তো বেশি টাকা উপার্জন করি না, আমার আবার সঞ্চয় কি? কিন্তু মনে রাখবেন, সঞ্চয় করার জন্য প্রথমে বড় আয় করা দরকার না, দরকার হয় অভ্যাসের। আজ আপনি 50 টাকা জমালেন, কাল 100 টাকা জমালেন, তারপর ধীরে ধীরে 500, 1000, 2000 টাকা করে জমাতে শুরু করলেন। এই ছোট ছোট সঞ্চয়ই একদিন আপনার জন্য বড় সহায়তাও হয়ে দাঁড়াতে পারে। কারণ বিপদের সময় যে মানুষের নিজের সঞ্চয় থাকে তাকে অন্যের সামনে হাত পাততে হয় না। হঠাৎ চিকিৎসার খরচ, বাড়ির কোনো জরুরি সমস্যা, কাজের সমস্যা, ব্যবসায়িক ক্ষতি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি জীবনে যে কোনো সময় আসতে পারে। সেই সময় আপনার সঞ্চয়ই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে উঠতে পারে। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, যে টাকা খরচ করার পর বেঁচে যায় সেটা সঞ্চয় নয়। যে টাকা আগে নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা হয় সেটাই প্রকৃত সঞ্চয়। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সঞ্চয় মানে নিজের জীবনকে কষ্ট দেওয়া নয়। আপনি সব আনন্দ বন্ধ করে দেবেন, নিজের প্রয়োজনীয় জিনিস কিনবেন না এমনটা বলছি না, বরং নিজের প্রয়োজন ও ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখুন। যে জিনিস সত্যিই দরকার সেটার জন্য খরচ করুন, কিন্তু শুধু অন্যকে দেখানোর জন্য, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য অথবা মুহূর্তের আবেগে টাকা খরচ করবেন না। কারণ অনেক সময় মানুষ নিজের জন্য নয়, অন্যকে দেখানোর জন্যই বেশি খরচ করে। কারো নতুন ফোন হয়েছে তাই নিজেরও নতুন ফোন চাই, কেউ দামি পোশাক পরেছে তাই নিজেরও কিনতে হবে, কেউ বাইরে ঘুরতে গেছে তাই আমাকেও যেতে হবে। এই তুলনা করতে করতে অনেক মানুষ নিজের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলে। মনে রাখবেন, আপনার আর্থিক জীবন অন্য মানুষের জীবন দেখে পরিচালনা করবেন না। আপনার আয় যত, আপনার দায়িত্ব যত, আপনার ভবিষ্যতের লক্ষ্য যত, সেই অনুযায়ী আপনার খরচ ঠিক করুন। আজ একটু কম খরচ করা মানে এই নয় যে আপনি পিছিয়ে আছেন, হয়তো আপনি আজ নিজের ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করছেন। তাই আজ থেকে একটা নিয়ম করুন, টাকা হাতে আসবে সবার আগে সঞ্চয় হবে, তারপর খরচ হবে। এই অভ্যাসটা যদি আপনি কয়েক মাস ধরে রাখতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আপনি শুধু টাকা উপার্জন করবেন না, টাকা ধরে রাখতেও শিখবেন। আর মনে রাখবেন, বেশি টাকা উপার্জন করাই ধনী হওয়ার পথ নয়। যে মানুষ নিজের উপার্জিত টাকা সঠিকভাবে পরিচালনা করতে জানে, সঞ্চয় করতে জানে এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে জানে, সেই মানুষই ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ছোট সঞ্চয়কে কখনো ছোট ভাববেন না, কারণ আজকের সেই ছোট সঞ্চয়ই আগামী দিনের বড় সম্পদের প্রথম ভিত্তি হতে পারে। নাম্বার 3, বাড়িতে ভাঙা ও অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখবেন না। এবার আসি তৃতীয় এবং শেষ কাজটির কথায়। বাড়িতে ভাঙা, নষ্ট এবং অপ্রয়োজনীয় জিনিস বছরের পর বছর জমিয়ে রাখবেন না। আপনি একটু নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখুন, হয়তো কোথাও একটা ভাঙা ঘড়ি পড়ে আছে, কোনো পুরনো মোবাইল বা ইলেকট্রনিক্স যেটা আর ব্যবহার হয় না তবুও ফেলে দিই না, কোনো পুরনো বাক্স, ভাঙা চেয়ার, নষ্ট টেবিল, পুরনো বাসনপত্র, অথবা এমন অনেক জিনিস যেগুলো বছরের পর বছর শুধু জায়গা দখল করে আছে। অনেক সময় আমরা ভাবি একদিন হয়তো কাজে লাগবে। এই একটা কথার কারণে বাড়িতে বছরের পর বছর অপ্রয়োজনীয় জিনিস জমতে থাকে। একটা জিনিস, তারপর আরেকটা জিনিস, তারপর আরও কিছু জিনিস। একসময় দেখা যায় বাড়ির এমন একটা অংশও নেই যেখানে অপ্রয়োজনীয় জিনিস পড়ে নেই। বাস্তুশাস্ত্রের কিছু ধারায় এ ধরনের ভাঙা ও অপ্রয়োজনীয় জিনিসকে বাড়ির পরিবেশের জন্য শুভ নয় বলে মনে করা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে নষ্ট বা ভাঙা জিনিস জমিয়ে রাখাকে অনেক নেতিবাচকতার সঙ্গে যুক্ত করেন। তবে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার,
বৈজ্ঞানিকভাবে ভাঙা জিনিস বাড়িতে থাকলেই অর্থ আটকে যায় বা টাকা আসা বন্ধ হয়ে যায় এমন সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু বাস্তব জীবনের দিক থেকে দেখলে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখার অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। প্রথমত, বাড়ি অগোছালো হয়ে যায়। দ্বিতীয়ত, প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে সমস্যা হয়। তৃতীয়ত, বাড়ির মূল্যবান জায়গা অপ্রয়োজনীয় জিনিস দখল করে রাখে। আর সবচেয়ে বড় বিষয় হলো, অগোছালো পরিবেশ অনেক সময় আমাদের মনকেও অগোছালো করে তোলে। আপনি যখন চারপাশ শুধু পুরনো, ভাঙা আর অপ্রয়োজনীয় জিনিস দেখতে থাকেন, তখন নিজের অজান্তেই এক ধরনের ভারী পরিবেশ তৈরি হতে পারে। তাই মাসে অন্তত একদিন নিজের বাড়ির প্রতিটি ঘর ভালোভাবে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটি কি সত্যিই আমার দরকার? যদি উত্তর না, তাহলে সেটাকে বছরের পর বছর জমিয়ে রাখার কোনো কারণ নেই। যে জিনিস ব্যবহারযোগ্য কিন্তু আপনার দরকার নেই, সেটা দরিদ্র ও প্রয়োজনীয় কাউকে দান করতে পারেন। যে জিনিস বিক্রি করা সম্ভব, সেটা বিক্রি করে দিতে পারেন। আর যেটা সম্পূর্ণ নষ্ট এবং কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়, সেটা সরিয়ে ফেলুন। দেখবেন বাড়ি পরিষ্কার করার পর শুধু জায়গাই খালি হবে না, আপনার মনও অনেকটা হালকা লাগবে। কিন্তু এখানেই বিষয়টা শেষ নয়। এই একই নিয়ম আপনার অর্থের ক্ষেত্রেও প্রয়োগ করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইলের দিকে তাকান। কতগুলো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন আপনি এখনও টাকা দিয়ে চালাচ্ছেন? কতগুলো অ্যাপের সাবস্ক্রিপশন আপনি ব্যবহার করেন না, কিন্তু প্রতি মাসে টাকা কেটে যাচ্ছে? কতবার এমন কিছু কিনেছেন যেটা কয়েকদিন পর ব্যবহার করেননি? কত টাকা শুধু দেখানদারি, আবেগ অথবা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য খরচ করেছেন? এই ছোট ছোট খরচগুলো অনেক সময় আমরা গুরুত্ব দিই না, কিন্তু মনে রাখবেন, বড় আর্থিক ক্ষতি সবসময় একটা বড় খরচ থেকে হয় না। অনেক সময় ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ একসঙ্গে হয়ে বড় ক্ষতি তৈরি হয়। ধরুন প্রতি মাসে 50 টাকা অপ্রয়োজনীয় খরচ করা হচ্ছে। 50 টাকা খুব বেশি মনে হবে না, কিন্তু মাসের পর মাস এই খরচ চলতে থাকলে বছরের শেষে দেখবেন একটা ভালো পরিমাণ টাকা আপনার হাত থেকে বেরিয়ে গেছে। তাই শুধু ঘর পরিষ্কার করলেই হবে না, নিজের খরচের তালিকাও পরিষ্কার করতে হবে। যে সাবস্ক্রিপশন ব্যবহার করেন না, সেটা বন্ধ করুন। যে জিনিসের প্রয়োজন নেই, কেনা বন্ধ করুন। শুধু অন্যকে দেখানোর জন্য দামি জিনিস কেনার অভ্যাস কমান। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আর প্রতি মাসে নিজের খরচের হিসাব একবার অবশ্যই দেখুন। চাণক্য নীতির ভাবনায় সম্পদকে রক্ষা করা সম্পদকে অর্জনের মতোই গুরুত্বপূর্ণ। আপনি যদি টাকা উপার্জন করেন, কিন্তু সেই টাকা কোথায় চলে যাচ্ছে সেটা না জানেন, তাহলে আপনার আয় যতই বাড়ুক, অর্থের সংকট থেকেই যেতে পারে। তাই নিজের জীবনের একটা নিয়ম তৈরি করুন, যা প্রয়োজন নেই তা ঘরে রাখবো না, যে খরচ প্রয়োজন নেই সেটাও করব না। কারণ বাড়ির অপ্রয়োজনীয় জিনিস যেমন আপনার জায়গা দখল করে ফেলে, তেমনই অপ্রয়োজনীয় খরচ আপনার উপার্জনের একটা বড় অংশ চুপচাপ দখল করে ফেলে। আর আপনি যখন এই অপ্রয়োজনীয় জিনিস এবং খরচগুলো এক এক করে বাদ দিতে শুরু করবেন, তখন বুঝতে পারবেন সমৃদ্ধি শুধু বেশি টাকা পাওয়ার নাম নয়। সমৃদ্ধি মানে যে টাকা আপনার কাছে আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখা। তাই আজই একবার নিজের বাড়ির দিকে তাকান, একটা ভাঙা জিনিস সরান, একটা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। হয়তো কাজগুলো খুব ছোট, কিন্তু মনে রাখবেন, জীবন পরিবর্তন সবসময় বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না। অনেক সময় ছোট একটা অভ্যাস পরিবর্তনই বড় পরিবর্তনের প্রথম ধাপ হয়ে ওঠে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।